আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে ক্লাসে আলোচনা করব হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব। এর পূর্বে ক্লাসে আমরা হিসাব পরিচিতি সম্পর্কে আলোচনা করেছিলাম। ওই ক্লাসটা দেখার পরে এই ক্লাসটাতে আসবেন। আচ্ছা, হিসাব সমীকরণটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের প্রত্যেকটা পরীক্ষায় এখান থেকে একটা বা দুইটা ম্যাথ থাকে, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টে দেখা যায় এই ম্যাথটা না করে চলে আসে। আমরা চেষ্টা করব আজকের ক্লাসে একটা ক্লাস দিয়ে যেন প্রায় 60 থেকে 70% কভার হয়, যেন স্টুডেন্টরা বুঝতে পারে। আচ্ছা, হিসাব সমীকরণটা কী ছিল আমাদের? এ সমান এল প্লাস ওই। এ সমান কি? সম্পদ সমান এল মানে দায়, আর ওই মানে অনার সিকিউরিটি বা মালিকানা শর্ত। সম্পদ সমান দায় প্লাস মালিকানা শর্ত, অর্থাৎ সম্পদ পাশে যত টাকা হবে দায় এবং মালিকানা শর্ত যোগ করে আমাদের সেই পরিমাণ টাকা হতে হবে। এদিকে সম্পদ পাশে যদি 100 টাকা হয়, সম্পদের দায়ের টাকা এবং মালিকানা শর্ত টাকা যোগ করে 100 টাকা আমাদের হতে হবে। এখানে মালিকানা সত্ত্ব কীভাবে বের করা হয়? মালিকানা সত্ত্ব বের করা হয় মূলধন যোগ আয় বিয়োগ ব্যয় বিয়োগ উত্তোলন। এখন আমাদের প্রথমে তো জানতে হবে সম্পদ কি, দায় কি, মালিকানা সত্ত্ব কি, মূলধন, আয়, ব্যয়, উত্তোলন, এই হিসাবগুলো কি বা কোনগুলো। তোমরা এর পূর্বে ক্লাসটা একটু দেখে আসবে, ভালো করে আমি এখানে বোঝানোর চেষ্টা করেছি। সম্পদের অনেকগুলো হিসাব আছে। দেখো এখানে আমি দেখিয়েছিলাম এই চারটা পূর্বে ক্লাসেই। আমরা 5 ধরনের হিসাব আমরা জানি: সম্পদ, ব্যয়, আয়, দায়, মালিকানা শর্ত। আমি উত্তোলনটা আলাদা করে দেখিয়েছি। আমাদের হিসাব বিজ্ঞান 5 ধরনের হিসাব নিয়ে আমরা কাজ করি। সম্পত্তি হিসাবের মধ্যে এগুলো সবগুলো সম্পত্তি হিসাব, যেমন নগদান হিসাব, ব্যাংক হিসাব, এখানে যা আছে সবগুলো ব্যয় হিসাবের মধ্যে, এগুলো সবগুলো ব্যয় হিসাব। উত্তোলন হিসাব, আয় হিসাবের সবগুলো এগুলো আয় হিসাব, একইভাবে দায় হিসাব বা মালিকানা শর্ত হিসাব। এখন আমরা আজকে দেখবো শুধু এত হিসাবগুলো তোমাদের অবশ্যই জানা আছে সবারই, কারণ তোমরা এসএসসিতে এই হিসাবগুলো তোমরা শিখে এসেছো। আর যারা শিখো নাই তারা একটু এই হিসাবগুলো ভালো করে মুখস্থ করে এসে তারপরেই তোমরা এই ভিডিওটা দেখতে আসবে। না হলে তুমি দেখবে যে এসএসসিতে যারা অ্যাকাউন্টিংয়ে দুর্বল তাদের হিসাবের সমস্যা তোমাদের আশেপাশে বন্ধুবান্ধবের মধ্যে দেখে নিবা। এখানে হিসাবগুলো না জানার মধ্যে সমস্যা থাকলে তোমরা ডিগ্রিতেও সমস্যায় পড়বা, অনার্স লেভেলও সমস্যায় পড়বা। সেজন্য আমি বলবো হিসাবগুলো প্রথমে মুখস্থ করে ফেলো। আমরা আজকের অঙ্কে যে হিসাবগুলো আসবে সেই হিসাবগুলো একটু মুখস্থ করে নিব প্রথমে, অর্থাৎ সম্পত্তি হিসাবে কোন কোন হিসাব আসতে পারে সেই হিসাবগুলো আমরা এখানে প্রথমে দেখিয়ে নিয়েছি। এখানে দেখো সম্পত্তি হিসাবের মধ্যে আমরা 4টা হিসাব দেখিয়েছি। একটা নগদ, আসবাবপত্র, যন্ত্রপাতি, প্রাপ্য হিসাব। এগুলো সবগুলো সম্পত্তি হিসাবে। এই 4টা এখনই মুখস্থ করে ফেলো। নগদ কি? তুমি মনে করো একটা দোকানের মালিক, মুদির দোকানের মালিক। আমি বারবার বলি আমরা যখন অঙ্ক করবো আমরা নিজেদেরকে কী মনে করবো? মালিকেই মনে করবো। তুমি মুদির দোকানে বসে আসো তোমার ডেস্কে বা চেয়ারে, সেখানে তুমি কী করতেছো? একজন মানুষ আসছে, তার কাছে বিক্রয় করছো, মনে করো 1000 টাকার পণ্য বিক্রয় করছো, অথবা চাল বিক্রয় করছো 1000 টাকার। তাকে মনে করো 10 কেজি চাল দিলা, সে তোমাকে 1000 টাকা দিল। যে 1000 টাকা দিল সেটা হচ্ছে নগদ। সেটা কি? নগদান হিসাব। সেটা হচ্ছে তোমার সম্পত্তি হিসাব। নগদ বুঝে গেল। বিক্রি করার ফলে নগদ কেউ টাকা দিলে বা অন্যভাবে নগদ কেউ টাকা দিলে সেগুলো হচ্ছে নগদান হিসাব, সেটা সম্পত্তি হিসাব। এরপরে আসবাবপত্র, তুমি যে ডেস্কে বসে আসো বা যে চেয়ারে বসে আসো সেটা প্রতিষ্ঠানের সম্পত্তি, সেটা হচ্ছে আসবাবপত্র হিসাব। যন্ত্রপাতি, ধরো তোমার দোকানে, আমরা তো ওজন মাপার জিনিস আমরা জানি আজকাল মিটার হয়ে যায়, যে যন্ত্রপাতি ওজন মাপার মেশিনটা আছে সেটা হচ্ছে সম্পত্তি বা যন্ত্রপাতি ধরতে পারো, প্রতিষ্ঠানের জন্য সেটা সম্পদ। এরপরে প্রাপ্য হিসাব বা দেনাদার। প্রাপ্য হিসাব কি? প্রাপ্য হিসাব মানে হচ্ছে আমরা তো দোকান করি, দোকানে আমাদের কী করতে হয়? দ্বারে বিক্রয় করতে হয়, দ্বারে বিক্রয় করতে হয়। মনে করো একজন মানুষ আসছে, সে তোমার থেকে 5000 টাকার পণ্য নিয়ে গেছে, মালামাল নিয়ে গেছে, বা 1 বস্তা চাল নিয়ে গেছে। সে 1 বস্তা চাল নেওয়ার পর বলছে ভাই এই মাসে দিব না, আমি আগামী মাসে আপনাকে টাকা দিব, বা এখন দিব না। এখন সে তো চাল নিয়ে গেছে, নেওয়ার পর তার থেকে আমি টাকাটা পাই না, যেই টাকাটা পাই তার নাম হচ্ছে প্রাপ্য হিসাব নামে ধরতে হবে। সেটা প্রতিষ্ঠান নামে সম্পত্তি। প্রতিষ্ঠান যদি কারো কাছে কোনো টাকা পায়, কোনো কিছু পাইলে সেটা হচ্ছে সম্পত্তি বা প্রাপ্য হিসাব নামে দেখাতে হবে। এখন প্রাপ্য হিসাবকে দেনাদার হিসাব নামেও ডাকা হয়। সেমভাবে দায় কি? দায় হচ্ছে প্রতিষ্ঠানের কাছে কেউ কোনো টাকা পাইলে সেটাই কি বলা হয়? দায় বলা হয়। যেমন ঋণ। ঋণ, মনে করো তুমি ব্যবসা করার সময় 3 লক্ষ টাকা টোটাল লাগতো, তার মধ্যে তুমি ঋণ করছো 1 লক্ষ টাকা। তাহলে এই 1 লক্ষ টাকা তোমার কাছে পায়, তোমার প্রতিষ্ঠানের কাছে পায়, সেটা ঋণ হিসাব, সেটা দায়। সেমভাবে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব কি? প্রদেয় হিসাব হচ্ছে আমাকে প্রদান করতে হবে, অর্থাৎ প্রতিষ্ঠানকে প্রদান করতে হবে। হয়তো আমি কারো কাছ থেকে মাল ক্রয় করে আনছিলাম বিক্রি করার উদ্দেশ্যে। মাল ক্রয় করা মানে তোমার দোকান আছে, তুমি তো কী করো? দোকানটাতে ভর্তি করে মাল বিক্রি করার জন্য শহর থেকে তুমি মাল নিয়ে আসছো। কিনে আনার সময় বলছো ভাই আপনাকে এই মাসে দিব না, আমি বিক্রি করে টাকা দিব। তাহলে সে তোমার কাছে এখন টাকা পাই, তোমার কাছে যে পাই তার নাম প্রদেয়
হিসাব সেটা হচ্ছে দায়, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে কোনো কিছু পাইলে সেটা দায়। এরপর মালিকানা সত্ত্বের মধ্যে মূলধন। মূলধন কি? মালিক প্রতিষ্ঠানে যাই দেয় তাই মূলধন। নগদ টাকা হতে পারে, আসবাবপত্র হতে পারে, সম্পত্তি হতে পারে, যাই দেয় তাই মূলধন। এরপর আসো ব্যয়। আয় করার উদ্দেশ্যে যাই ব্যয় হয় তাকে ব্যয় বলা হয়। এখানে সংক্ষেপে মনে রাখা এইভাবে, ব্যয়ের বিভিন্ন আইটেম আছে, যেমন ক্রয় হিসাব একটা ব্যয়, পূর্ণ ক্রয়, কিন্তু পূর্ণ ক্রয় একটা ব্যয় হিসাব, বাটা একটা ব্যয় হিসাব। পূর্ণ ক্রয় কি? তুমি শহরে গেছো, মাল কিনে আনছো, সেটা ব্যয় হিসাব। দুইটা হিসাব পায়, একটা লেনদেনে সবসময় দুইটা হিসাব হবে, একটা নগদান হিসাব হতে পারে অথবা একটা ক্রয় হিসাব। অথবা ক্রয় হচ্ছে কী হিসাব? ব্যয় হিসাব। পূর্ণ ক্রয়, ক্রয় হিসাব। এরপর হচ্ছে বাড়া। তুমি যেই দোকানে বসে বিক্রয় করতেছো, সেটা হচ্ছে সেই দোকানের প্রতি মাস শেষে তোমাকে বাড়া দিতে হয়। মনে করো যে অফিসে বসে বা দোকানে বসে তুমি মালামাল ক্রয় বিক্রয় করতেছো, সে প্রতিষ্ঠানের প্রতি মাস শেষে তোমাকে বাড়া দিতে হয়, সে বাড়াটাই হচ্ছে ব্যয় হিসাব। এরপর একটা আইটেম দেখেছি কি? বিক্রয় ফেরত। বিক্রয় ফেরত আয়ও নয় ব্যয়ও নয়, এটা আমি বিক্রয় করছিলাম মনে করো 10,000 টাকা, সে আমাকে রিটার্ন দিছে বা ফেরত দিছে, সেটা হচ্ছে বিক্রয় ফেরত। সেটা এই হিসাব সমীকরণে ব্যয়ের মতো কাজ করে বিধায় আমি এখানে বিক্রয় ফেরতে ব্যয় হিসেবে দেখিয়েছি। এরপরে আয়। আয়ের মধ্যে দুইটা আইটেম দেখিয়েছি অঙ্কের জন্য, একটা হচ্ছে বিক্রয় হিসাব, বিক্রয় করলে আমাদের আয় হয়, আর একটা হচ্ছে কমিশন। কমিশন করলে কমিশন আমাদের আয় হয়। কমিশন দুই ধরনের হয়, আয়ও হয় ব্যয় হয়। যদি কমিশন বলে আমরা আয় ধরে নিব, আর যদি বলা হয় প্রদত্ত কমিশন তাহলে আমরা ব্যয় ধরে নিব, অর্থাৎ কমিশন আমাকে প্রদান করতে হবে। আচ্ছা, এইগুলো আমাদের হিসাব সমূহ এই অঙ্কের জন্য। আমরা এই প্রশ্নটা সমাধান করবো। এই প্রশ্নটা সমাধান তোমরা যদি ভালো করে বুঝতে পারো, ইনশাল্লাহ মোটামুটি 60 থেকে 70% হিসাব সমীকরণ আয়ত্তে চলে আসবে। এখানে কি বললো? 25,000 টাকার 2025 সালের 1 জানুয়ারি তারিখে রহিম নগদ 80,000 টাকা এবং 40,000 টাকার আসবাবপত্র ও করিম থেকে 50,000 টাকার ঋণ ব্যবসা শুরু করেন। উক্ত মাসে তার লেনদেন সমূহ নিম্নরূপ। অর্থাৎ একজন রহিম নামে ব্যক্তি, সে 2025 সাল জানুয়ারি মাসে একটা নতুন ব্যবসা শুরু করতেছে। সে সেখানে নগদ টাকা আনলো 80,000 টাকা, আসবাবপত্র আনলো 40,000 টাকা এবং আরেকজন থেকে ঋণ নিল 50,000 টাকা। এখন আমাকে এই দুই লাইনের মধ্যে কোনগুলো হিসাব সেগুলো আমাকে চিনতে হবে। একটু আগে আমরা হিসাব শিখে আসছি, এই কথাগুলো কোথায় আছে আমরা একটু দেখি। লেনদেনগুলোর মধ্যে অনেক সময় হিসাব স্পষ্টভাবে দেওয়া থাকে, আর অনেক সময় আমাকে ধরে নিতে হবে, না থাকলে বুঝে নিতে হবে কীভাবে হয়েছে। যেমন সালের বা সালের নামে কোনো হিসাব শিখছি আমরা? না। জানুয়ারি না, তারিখ না, রহিম না। নগদ নামে আমরা হিসাব শিখেছি। দেখো তো এখানে এই নগদ নামে দেখো হিসাব সম্পত্তি হিসাব, তাহলে একটা হিসাব পাইলাম, নগদ 80,000 টাকা। এরপর 40,000 টাকার আসবাবপত্র, এ দেখো আসবাবপত্র নামে একটা হিসাব শিখেছি। এই আসবাবপত্র সেটা কি হিসাব? সম্পত্তি হিসাব। এরপরে করিম নামে কোনো হিসাব নাই, থেকে 50,000 টাকা ঋণ, 50,000 টাকা ঋণ নিল করিম থেকে, তাহলে ঋণ একটা হিসাব শিখছি, তাহলে ঋণ কি হিসাব? দায় হিসাব। এখন আমরা দেখব এখানে আমরা তিনটা হিসাব পাইছি, একটা হচ্ছে নগদান হিসাব, আসবাবপত্র হিসাব এবং ঋণ হিসাব। এই তিনটা হিসাবের মধ্যে দুইটা হিসাব হচ্ছে সম্পত্তি হিসাব। দেখো এখানে সম্পত্তি, নগদ এবং আসবাবপত্র, এই দুটো হচ্ছে সম্পত্তি হিসাব। আর একটা হচ্ছে ঋণ হিসাব আছে, সেটা হচ্ছে দায় হিসাব। সহজ কথায় রহিম একটা ব্যবসা করতেছে, সে নগদ টাকা আনছে নিজ থেকে 80,000 টাকা, তা আসবাবপত্র কিনে দিয়েছে 40,000 টাকার এবং আরেকজন থেকে ঋণ নিছে 50,000 টাকায়। এবং আমরা এই লেনদেনটা, উপরের লেনদেনটা হিসাব সমীকরণে কী প্রভাব পড়ে একটু দেখে আসি। হিসাব সমীকরণটা প্রথমে আমরা তৈরি করে নিয়েছি, কলমটা তোমরা খাতায় একটু তৈরি করে নিবা। কীভাবে কলমটা কীভাবে হয়? প্রথমে তারিখের কলম সব সময় থাকবে, এটা মাথায় রাখবা। খাতাটা একেবারে ভাগ করে নিবা। এখানে থাকে তারিখের কলম প্রথমে, এরপরে আমাদের লাস্টের দিকে থাকে হচ্ছে মালিকানা সূত্র। এই দুইটা কলম সব সময় হয় সেই হিসাব সমীকরণে। অনেক সময় আমরা কলমগুলো আনতে ঝামেলা করে ফেলি আর কি। এই দুইটা কলম তুমি নিশ্চিন্ততার পরে এই দুইটা কলম হবে তারিখ এবং মালিকানা সূত্রের কলমটা। তাহলে আমাদের হিসাব সমীকরণটা দিয়ে সমান, দেখো সমান সম্পত্তি, দিতে হবে না, তোমরা সম্পদ দিলেও চলবে। সমান চিহ্ন দিলাম, এই সমান চিহ্ন। এরপর মানে দায়, এই দায় দিলাম। এরপর প্লাস দিলাম। এরপর ওই অনার্স ইকুইটি দিলাম বা মালিকানা শর্ত দিলাম। এখন এখানে আমরা সম্পত্তি পাশে কী কী আসতে পারে, আমি কলমগুলো একটু পূর্বে এঁকে নিছি। সম্পত্তি পাশ বলে এখানে সম্পত্তির কলমের ভিতরে আরও কলম হবে। দেখো এখানে যত নাম সম্পত্তির নাম আসবে সবগুলো নাম আমরা এখানে লিখব। তোমাদের পরীক্ষার খাতায় তোমরা চাইলে এভাবে না করতে পারো, যতটা নাম আসবে প্রশ্নটা আগে বুঝে নিবা। তোমরা যদি এক্সপার্ট হয়ে যাও, এখন তো এক্সপার্ট আশা করি হয়ে গেছে যারা পরীক্ষা দিচ্ছ, আর যারা নতুন তারা তো এসএসসি করে আসছো। এখানে যতটা হিসেবের নাম আসবে সম্পত্তি হিসেবে ততটা কলাম করতে হবে। তাহলে প্রথমে আমরা এই কলামটা এঁকে নিতে পারি, মাঝখানে সমান চিহ্ন, তারপরে এখানে স্পেস রেখে বা জায়গা রেখে আমরা এখানে যতটা হিসেবের নাম আসবে ততটা করে নিব আর কি। এরপরে দায় পাশেও আমরা সেমভাবে রাখছি, মালিকানা সূত্রটা আমরা প্রথমেই অঙ্কন করে নেব। আচ্ছা, এখন সম্পদ পাশে আমরা কয়টা নাম পাইলাম? সম্পদ পাশে আমরা দুইটা নাম পাইছি, একটা হচ্ছে নগদ আর একটা হচ্ছে আসবাবপত্র। এই দুইটা আমরা সম্পদ পাশে লিখে দিলাম, দুইটা কলম। প্রথমটা সবসময় নগদে হয়, নগদ
আর একটা হচ্ছে আসবাবপত্র। আসবাবপত্র 2টা কলাম লিখে আমরা প্রথম লাইনে 2টা হিসাব পাইছি, আরও পাইলে আমরা এখানে লিখব। এরপরে আর একটা হিসাব পাইলাম, কী হিসাব? নগদ হিসাব এবং আসবাবপত্র হিসাব। আরেকটা হলাম ঋণ হিসাব। ঋণ কী হিসাব? দায় হিসাব। সেজন্য এই দায়ের কলামে কি আমরা ঋণ হিসাবটা লিখলাম, এখানে দিয়ে দিলাম। আশা করি বুঝতে পারছো বিষয়টা। এরপরে এখানে এখনও আসে নাই, এটা আমরা আসতে লিখবো না, আসতে লিখবো না, এখানে লিখবো আমরা মূলধন হিসাব। এখানে মূলধন হিসাব লিখে দিতে পারি, কারণ মূলধনের সাথে আমরা কী করবো? সবগুলো যোগ করবো, কারণ প্রথমটা মূলধন আছে, মূলধন হিসাবে কলাম দিলাম, এগুলোর সাথে কী করতে হবে? এগুলো যোগ বিয়োগ করতে হবে, আর কোনো হিসাব না দিতে হবে না। বিভিন্নভাবে করতে পারে, তোমরা একটু দেখে সেম একই কাজ। এখানে প্রথমে দিলাম তারিখ কোথা থেকে পাইলাম আমরা? এখানে প্রশ্নের উপরে আছে, দেখো 2025 জানুয়ারির 1 তারিখ। সে আমরা এখানে দিলাম 2025 জানুয়ারির 1 তারিখ। কী ঘটলো? 1 তারিখ ঘটলো, সে নগদ 80,000 টাকা আনছে। তাহলে নগদের কলমে আমরা লিখবো একটু পরে। এরপর নগদ আনলো 80,000 টাকা, আসবাবপত্র আনলো কত টাকা? 40,000 টাকা। এরপর আনলো কি? 50,000 টাকা সে কিনে আনলো, ঋণ নিয়ে আসলো। আচ্ছা, এখন এখানে মালিকের কোন টাকাটা? মালিক নিজ থেকে কোন টাকা? 2টা আনেছে। এখানে নগদ টাকাটা আনছে সে নিজে, এবং এই 40,000 টাকার আসবাবপত্র আনছে নিজে নিজ থেকে। এটা তো ঋণ বাইরে থেকে নিছে। তাহলে মালিক যাই দেয় নিজ থেকে, সেগুলো মূলধন মনে রাখবা। মালিক নিজ থেকে যাই দিবে, ব্যবসা শুরুতে মালিক নিজ থেকে যাই দিবে, সবগুলোই মূলধন। তাহলে এখানে মূলধন হিসাবে কী লিখবো আমরা? এখানে আসবাবপত্রের টাকাটা 40,000 টাকা, আর এটা এই 2টা মালিকের নিজে। সেজন্য মূলধন হিসেবে কলামে গিয়ে আমরা 80,000 প্লাস 40,000 যোগ করে লিখে দিব 1,20,000 টাকা। দেখো 1,20,000 টাকা আমরা এখানে লিখে দিলাম। এখন আসো নগদ হিসেবটা একটু পরে লিখতেছি। এরপর ঋণ, আমাদের ঋণ ছিল কত? ঋণ ছিল 50,000 টাকা। তাহলে ঋণের কলামে গিয়ে আমি 50,000 টাকা লিখে দিলাম। এরপরে লিখবো আমরা আসবাবপত্রের কলামে। আসবাবপত্র কত টাকা আনছে? আসবাবপত্র আনছে 40,000 টাকা। আসবাবপত্রের কলামে গিয়ে আমরা 40,000 টাকা এখানে লিখে দিলাম। এতটুকু ক্লিয়ার আশা করি। আসবাবপত্রের কলামে আসবাবপত্র লিখলাম, ঋণের কলামে ঋণ লিখলাম, নগদের কলামে মূলধনের কলামে 1,20,000 টাকা লিখলাম, মালিক যেটা আনছিল। এখন নগদের কলামে কত লিখবো? এখানে একটা বিষয় দেখো, নগদ আনছে এখানে কত টাকা? 80,000 টাকা। আবার বলছে ঋণ নিছে কত টাকা? 50,000। তার মানে কি? তোমার বন্ধু মনে করো সে তোমাকে রাত্রে বলছে ভাই এই টাকাটা তোমার কাছে, আমাকে 50,000 টাকা, তোমার বন্ধু থেকে 50,000 টাকা নিলা। সেটা কিসে নিলা? ক্যাশে নিলাম মনে করো। ক্যাশে নিয়ে তোমার পকেটে রাখলাম, তাহলে নগদ হয়ে গেল এই ঋণটা। তাহলে 50,000 টাকা তোমার পকেটে আছে, আবার নগদে তুমি 80,000 টাকা দিয়েছিলা। তাহলে এখানেও একটা নগদ আছে, আবার এখানেও ঋণ নিয়েছিল, সেটাও নগদ। তাহলে টোটাল কত টাকা হলো? 80,000 প্লাস 50,000, 1,30,000 টাকা। এটা মনে করো ডেক্স। তুমি এটা বদলে আর একটু সুবিধা হয়, আমরা এখানে ক্যাশের ডেক্স মনে করব, ক্যাশের ডয়ার মনে করলাম। আমি আনলাম 80,000, ঋণ করে আনলাম কত টাকা? 50,000 বন্ধু থেকে। তাহলে দুইটাতে নগদ হয়ে গেলো। তাহলে নগদ কত টাকা দাঁড়ালো? 1,30,000 টাকা। এটা বুঝতে আশা করি। আবার বলতেছি, নগদে আমি যদি এই ঋণটা না থাকতো, তাহলে আমি শুধু নগদে দেখাতাম কত হাজার টাকা? 80,000 টাকা। কিন্তু এখানে ঋণ নেওয়াতে এই ঋণটা তো আমি কিসে নিচ্ছি? অবশ্যই তার থেকে ক্যাশে নিচ্ছি। মনে করো 500 টাকার একটা বান্ডেল দিছে 100টা নোটের, তাহলে ওইখানে 50,000 টাকা হলো মনে করো। এই 50,000 টাকা তো আমি আমার ব্যবসায় দিছি, তাহলে সেটা এখন আমার ডয়ারে গিয়ে রাখবো না। এটা যদি ডয়ার হয়, তাহলে এই ডেক্স বা ডয়ার হয়, আমি দিছি ডয়ারে আমার 80,000 টাকা, ঋণ করে একজন থেকে নিছি 50,000। তাহলে আমার ডয়ারে কত টাকা হলো? 80,000 প্লাস 50,000, 1,30,000 টাকা। আশা করি বুঝতে পেরেছ প্রথম লেনদেনটা। এখন আমরা উদ্বৃত্ত নামাবো। উদ্বৃত্ত মানে হচ্ছে এখানে যা হয়েছে তা আমরা নিচে নামাবো। তোমাদের একটা বিষয় বলে থাকি, আমি যখন এই অঙ্কটা করতেছি তোমরা খাতা কলম নিয়ে বসে যাও, আমার সাথে সাথে করো। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পারবে। এই অঙ্কটা বুঝতে পারলে তোমাদের 60 থেকে 70% অ্যাকাউন্ট ইকুয়েশন বা হিসাব সমীকরণ শেখা হয়ে যাবে। উদ্বৃত্ত মানে উপরে যাই ছিল এই কলমে, তাই আমরা নিচে নামাবো। এখানে ছিল কত? 40,000 টাকা। আমরা এখানে 40,000 টাকা দিলাম, এখানে দিব 50,000 টাকা। এরপরে এখানে আছে 1,20,000 টাকা হবে। এখানে দিলাম 1,20,000 টাকা। আচ্ছা, আমাদের উদ্বৃত্ত নামানো শেষ। প্রথম লাইনটা উদ্বৃত্ত নামানো। এখন আর উপর লিখবো এর পরের লেনদেনটা কী হয়েছে। আমাদের তো উপরে লেনদেনটা এইটা ব্যবসা শুরু করছিল, এই লেনদেনটা উপরে নতুন ব্যবসা শুরু করতেছিল। এরপরে বলতেছে উক্ত মাসে তার লেনদেন, অর্থাৎ ওই মাসে তার লেনদেন এগুলো হয়েছে ধরে নিছে আর কি। ওই 1 তারিখ কী হলো? নগদে মাল ক্রয়। এখন আমাদের এই নগদ কী হিসাব? নগদ হচ্ছে সম্পত্তি হিসাব। আমরা শিখে আসছি, দেখো এই সম্পত্তি হিসাব। নগদ একটা হিসাব পাইলাম। মাল ক্রয়, ক্রয় কী হিসাব? মাল ক্রয়ের বেলায় পূর্ণ ক্রয় বা ক্রয়, মাল ক্রয় একথা। ক্রয় হচ্ছে কী হিসাব? দেখ, ক্রয় হচ্ছে বেশি। পূর্ণ ক্রয়ের বেলা কিন্তু দেখি আবার মাল ক্রয় বা পূর্ণ ক্রয়ের বেলা
হচ্ছে ব্যয় হিসাব। তাহলে দুইটা হিসাব পেয়ে গেছি। তাহলে নগদ নামে আমাদের কলাম করা ছিল সম্পত্তি পাশে, তাহলে এটা সম্পত্তি পাশে আমরা লিখবো আর ক্রয় হিসাব। এখন প্রশ্ন হচ্ছে যোগ করবো নাকি বিয়োগ করবো। এখানে আমাদের কী হয়েছে ব্যয়, এখানে ক্রয়টা দেখো, ক্রয় কী হিসাব আমরা জানি ব্যয় হিসাব। ব্যয় কী করতে হয়, মালিকানা সত্ত্বের কলামে গিয়ে আমাকে বিয়োগ করতে হয়। তাহলে আমরা আগে বিয়োগ করে দিই, এটা এই দেখো ব্যয় বিয়োগ করতে হয়, এখানে এসে আমি বিয়োগ করে দিলাম প্রথমে, মনে করো বিয়োগ করে দিলাম কত 57,500 টাকা। বিয়োগ করলে কী দিতে হয়, দুই পাশে ব্র্যাকেট দিয়ে করবো, অথবা কিছু কিছু বইয়ে তোমরা সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে করে। একটা তো ব্যয় লিখলাম। এরপরে আমরা এখানে মাল ক্রয়টা কীভাবে করছি নগদে। তার মানে কি, রহিম একজন ব্যবসায়ী, সে ব্যবসা শুরু করছে, তার দোকানে কিছু মালামাল আনবে। সে কোথায় গেল, শহরে গেল। শহরে গিয়ে সে কী করলো, পকেটে করে টাকা নিয়ে গেলো 57,500 বা বেশি নিয়ে গেলো মনে করো। সে চাল কিনলো, ডাল কিনলো, আর যা যা প্রয়োজন বিক্রি করার উদ্দেশ্যে তার দোকানের জন্য সে শহর থেকে পাইকারি দোকান থেকে কিনে নিয়ে আসলো মনে করো। নিয়ে আসার সে মালগুলো গাড়িতে তুললো। সে বলল কত টাকা আসছে, 57,500, তার পকেট থেকে বের করে 57,500 টাকা সে দিয়ে দিল। তার মানে কি দিল, নগদ থেকে আমার 57,500 টাকা চলে গেল। নগদ মানে কি, আমার ডয়ার মনে করে, এটা ডয়ার। এখানে 1,30,000 টাকা ছিল, এখান থেকে আমি পকেটে করে টাকা নিয়ে গেছিলাম শহরে, সে টাকাটা দিয়ে দিছি, তার পরিবর্তে আমি মালামাল নিয়ে আসছি। তাহলে নগদ থেকে কমছে, সাথে সাথে ক্রয় হিসাব ব্যয় নামে মালিকানা সত্ত্ব থেকে কমছে। আশা করি বুঝতে পেরেছ বিষয়টা। তাহলে এখানে 57,500 আমরা এখানে লিখে দিলাম, কেন নগদান হিসেবে আসছে। এখন যাই আমরা উদ্বৃত্ত নামাবো, এটা বুঝতে আশা করি, কারণ নগদ নামে তো আমরা আগে হিসাব করে রাখছি, হিসাবে একটা খুলে রাখছি, এই হিসাবে আর কোনো হিসাব আসবে না। 1,30,000 টাকা থেকে 57,500 তোমরা বিয়োগ দাও, কত আসে দেখো, 1,30,000 টাকা বিয়োগ 57,500 টাকা আসতে হচ্ছে 72,500। আমরা এখানে লিখতে পারি 72,500 টাকা। এরপর এখানে উদ্বৃত্ত যাই ছিল তা কোনো পরিবর্তন হবে না, উদ্বৃত্তগুলো নামাতে হবে। এই কলমে নাই, এই কলমে 50,000 টাকা আছে উদ্বৃত্ত, এটা নামাতে হবে। এটা যাই ছিল তা কোনো হিসাব আসে নাই। এখানেও কী করতে হবে, বিয়োগ করতে হবে। 1,20,000 থেকে 57,500 টাকা আমাদের বিয়োগ দিতে হবে। তাহলে 62,500 টাকা এখানে আসবে আমাদের। এতটুকু বুঝতে পারছো আশা করি। তোমরা খাতা কলম নিয়ে একসাথে করো, তাহলে সহজে বুঝতে পারবা। এটা ছিল কয় তারিখ, 1 তারিখ, আমরা 1 তারিখ দিলাম। এরপরটা আমরা করবো এখন। এরপর তারিখটা দেখি আমরা, কয় তারিখ ছিল, 5 তারিখ। 5 তারিখ কী করতেছি, আমরা তো মালামাল কিনে নিয়ে আসছি ব্যবসা করার জন্য 57,500 টাকার। আমরা এখন 5 তারিখ করে করিমের কাছে পণ্য বিক্রয় করছি, কত টাকা, 60,000 টাকা। তাহলে বিক্রয়, এখানে হিসাবগুলো একটু চিনে নিই। এখানে বিক্রয় হিসাব আছে, করিম নামে কোনো হিসাব শিখি নাই, কাছে নামে কোনো হিসাব শিখি নাই। তাহলে একটা লেনদেনে দুইটা হিসাব হয়, তাহলে একটা হিসাব মন পেয়েছে আর একটা ধরে নিব আর কি। এখন পণ্য বিক্রয় তো কী হিসাব সেটা তো আমাদের দেখতে হবে। পণ্য বিক্রয় কী হিসাব, আয় হিসাব। দেখো আয়ের কলম লিখছি। আয় কী করতে হয় আমাদের, আয় হচ্ছে মূলধনের কলমে গিয়ে যোগ করতে হয়। দেখো মালিকানা সত্ত্বের কলমে এই যোগ, দেখো আয় এখানে আগে যোগ করে দিই, কত টাকা, 60,000 টাকা। এটা যোগ করলে প্লাস মাইনাস দিতে হয় না, একটা গেল, একটা হিসাবে কমপক্ষে দুইটা জায়গায় যাবে। তাহলে আর একটা কী হতে পারে, পণ্য বিক্রয় কীভাবে করি, তুমি দোকানে বসে আসো, মনে করো নিজেকে দোকানদার মনে করো। একজন মানুষ আসছে, আসার পর সে কিছু মালামাল কিনলো, কেনার পর সে তোমাকে কী করবে, টাকা দিবে না, 2-3ভাবে দিতে পারে। সে তোমাকে নগদ টাকা তার পকেট থেকে দিতে পারে, হয়তো একটা চেক দিতে পারে, বলুন আমার ব্যাংক থেকে কালেকশন করে নিন, অথবা বলতে পারে এটা আমি পরে দিব। এখানে তো কিছুই বলা নেই, বা দাঁড়ে আর কি, এখানে তো কিছুই বলা নেই। এটা কী ধরে নিব, আমি নগদে, চেকে নাকি দাঁড়ে। এটা হচ্ছে দাঁড়ে লেনদেন। কেমনে বুঝছি, মনে রাখবা, কোনো একটা লেনদেনে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ থাকলে, নগদ, চেক বা দাঁড়ে কথা উল্লেখ না থাকলে তখন সেটাকে দাঁড়ে লেনদেন বলে ধরে নিতে হবে। তাহলে এখানে ব্যক্তির নাম আছে করিম, এখানে কোনো নগদ বা চেক বা দাঁড়ে কথা উল্লেখ নাই, তাই আমরা ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম আছে বিধায় এই লেনদেনটাকে দাঁড়ে ধরে নিব। এখন বিক্রি করে কে, আমি বিক্রি করে তার কাছে 60,000 টাকা পাচ্ছি। আমি বিক্রি করছি 60,000 টাকা তার কাছে পাচ্ছি আমি ব্যবসায়ী হিসেবে। তাহলে আমি যার কাছে টাকা পাই তার নাম কি, তার নাম হচ্ছে প্রাপ্য হিসাব। তার নাম কি হিসাব, প্রাপ্য হিসাব। প্রাপ্য কি হিসাব, সম্পত্তি হিসাব। এখন আমরা সম্পত্তি পাশে প্রাপ্য হিসাব নামে কোনো হিসাব খুলছি কিনা, এখানে যতটা হিসাব পাবো, অঙ্কের মধ্যে, প্রশ্নের মধ্যে আমরা সবগুলো এখানে লিখতে হবে। তাহলে প্রাপ্য হিসাব নামে আগে আমরা কোনো হিসাব খুলি নেই। দেখো এখানে আমরা সম্পত্তি পাশে নগদ হিসাব করলাম আসবে, তাহলে এখানে একটা প্রাপ্য হিসাব নামে হিসাব খুলতে।
আশা করি বুঝতে পেরেছ। প্রাপ্য হিসাবটা করলাম। এখন আসে নিচের লাইনে লিখতে হবে, এই লাইন তো উদ্বৃত্ত, নিচের লাইনে গিয়ে আমাদের লিখতে হবে কত টাকা পাচ্ছি। তাহলে আমরা 60,000 টাকা পাচ্ছি, 60,000 টাকা বিক্রি করে 60,000 টাকা পাচ্ছি প্রাপ্য হিসাব থেকে। আশা করি বুঝতে পেরেছি এটা। তাহলে আয় নামে আমরা দেখাইছিলাম এক জায়গায় আয় হিসেবে, বিক্রয় হিসেবে, আরবার দেখলাম প্রাপ্য হিসেবে তার কাছে পাচ্ছি টাকাটা, সে আমাকে এখনও দেয়নি। আর একটা কলাম অঙ্কন করবো এখন আমরা। এটা কয় তারিখ ছিল? 5 তারিখ। আমরা এখানে তারিখটা দিয়ে দিলাম। এখন উদ্বৃত্তটা নামাতে হবে। উদ্বৃত্ত কত আছে এই কলমে? 72,500। এখানে আছে 40,000 টাকা, এখানে আছে 60,000 টাকা, এখানে আছে 50,000 টাকা উদ্বৃত্ত, যাই আছে তা কোনো পরিবর্তন হবে না। এরপরে এখানে যোগ করতে হবে আমাদের 62,500 সাথে 60,000 যোগ করতে হবে, তাহলে 1,22,500 টাকা হবে। এরপর লেনদেনটা আমরা দেখবো এখন। এরপর লেনদেনটা কী হলো? 10 তারিখ। 10 তারিখ বলতে বিক্রয় ফেরত। তার মানে কি? তার মানে হচ্ছে আমি বিক্রয় করছি মালামাল, ওইটা ফেরত আসছে। কয় তারিখ বিক্রয় করছিলাম দেখো তো? 5 তারিখ একটা বিক্রয় করছিলাম 60,000 টাকা, সে আমাকে ফেরত দিয়ে দিছে 5,000 টাকার। তার মানে হয়তো আমি বিক্রয় করছিলাম, তাকে তার মন মতো হয় নাই, বা সে যেরকম বলছিল ওই রকম মালামাল যায় নাই, সে আমাকে ফেরত দিয়েছে 5,000 টাকা। তাহলে তার কাছে কি এখন কি আমি পাবো 60,000 টাকা পাবো? না, সে আমাকে তো 5,000 টাকা ফেরতই দিয়ে দিল। তাহলে ফেরত দিয়ে দিলে তার কাছে তো আমি 5,000 টাকা 60,000 টাকা পাবো না, পাবো কত? আরও কম। 5,000 টাকা যেটা দিয়েছে সেটা আমাকে বিয়ে করে দিতে হবে। তাহলে কোথায় থেকে বিয়ে করবো? আমি যার কাছে পাই তার থেকে বিয়ে করবো। তাহলে কার কাছে পাইতাম? তাহলে পাইতাম হচ্ছে প্রাপ্য হিসাব, আমি যার কাছে পাই তার নাম প্রাপ্য। তাহলে প্রাপ্য হিসাব থেকে আমাকে 5,000 টাকা কমাতে হবে। এই 5,000 টাকা কমিয়ে দিলাম আমরা, কমালে ব্র্যাকেট দিয়ে লিখতে হয়। আবার কোথায় যাবে? আবার হচ্ছে আমার আয় করছিলাম, আমার কি হয়েছিল? 60,000 টাকা আয়ে প্লাস দেখেছিলাম, কিন্তু কি এখন কি আমি 60,000 টাকা পাই? না, সে তো আমাকে কী করে দিছে? 5,000 টাকা তো দিয়েই দিছে। তাহলে 5,000 টাকা দিয়ে দিলে আমার আয় তো 60,000 টাকা না, এখন 55,000। তাহলে 5,000 টাকা আমাকে কী করতে হবে? কমাতে হবে। আবার এই কলামে গিয়ে আমরা কমাবো, এটা ব্যয়ের মতো হিসাব পাই, আমি আগে বলছিলাম সেটা, সেজন্য এখানে কমাই দিব 5,000 টাকা, ব্র্যাকেট দিয়ে দিলাম 5,000 টাকা। এখন আমরা উদ্বৃত্তটা নামাবো। এখানে যাইছিল তাই কোনো এন্ট্রি আসে নাই। এখানে 40,000 টাকা যাই আছে তাই। এখানে হচ্ছে 55,000 টাকা। 60,000 টাকা থেকে 5,000 টাকা চলে যাবে, এখানে আসবে 55,000 টাকা। এখানে আসবে 50, এখানে হচ্ছে 17,000, 1,22,500 থেকে আমাদের চলে যাবে 5,000, তাহলে 1,17,500 হয়। বিয়ে করে দেখো তোমরা, এরপরে সাথে সাথে করলে তোমাদের সুবিধা হবে, তাহলে বুঝতে আর কি। আচ্ছা, আমাদের এই লেনদেনটা শেষ হলো। এটা কয় তারিখ ছিল? আমাদের 10 তারিখ। আচ্ছা, এরপরে লেনদেনটা আমরা দেখবো এখন। এটা হচ্ছে আমাদের 10 তারিখ পরে শেষ হলো। এখন 11 তারিখ কমিশন পাওয়া গেল। এখন তোমার প্রথমে যদি হিসাবগুলো চিনে নিয়ে, কমিশন কি হিসাব? কমিশন হচ্ছে আমাদের আয় হিসাব। দেখো তো এখানে, দেখো কমিশন আয় হিসাব, শুধু কমিশন বলে আয় হিসাব। আয় কী করতে হয়? আয় মূলধনের কলমে গিয়ে বা মালিক হস্তের কলমে যোগ করে দেবো। তাহলে আগে যোগ করে দিই 7,000 টাকা, বাকিটা পরে দেখি। তাহলে আয়ের কলমে গিয়ে দেখো এখানে আয় কী করতে হয়? যোগ করতে হচ্ছে। এখানে 7,000 টাকা আমরা যোগ করে দেবো, যোগ করে দিলাম। একটা তো লিখলাম, 2 জায়গায় যাবে। এখন কীভাবে পাইছি? অবশ্যই নগদে পাইছি। একজন ব্যক্তি আসছে, সে বলছে ভাই কমিশনটা নিয়ে যাও আপনার, বা আমি পাইকারি যার থেকে মালামাল কিনে, সে বলছে ভাই আপনার এই মাসের কমিশন দিয়ে দিল। সে আমাকে ক্যাশ টাকা দিয়ে দিল, কারণ এখানে তো বলা হয় না যে কিসের মাধ্যমে দিয়েছে, তাহলে আমাকে ধরে নিতে হবে সে আমাকে ক্যাশে দিছে বা নগদে দিছে। ক্যাশ ইংলিশ শব্দ আর কি, নগদের। তাহলে আমরা নগদ, তাহলে সে আমাকে দিল, সে আমি এনে কোথায় রাখবো? নগদের কলামে রাখবো, ডয়ারে রাখবো। ডয়ার কোনটা বললাম? এই কলামটা হচ্ছে ডয়ার হিসাব করো। তাহলে এখানে রেখে দিলাম আমি 7,000 টাকা। কয় তারিখ ছিল? এটা হচ্ছে আমাদের 11 তারিখ। হিসাব শেষ। এখন আমরা উদ্বৃত্ত নামাবো, এক কলম করে করে উদ্বৃত্ত নামাবো আর কি। এখানে যোগ, তবে 72,000 সাথে আমাদের 7,000 টাকা যোগ করলে কত হবে? 79,500 টাকা। এখানে আসবে 40,000 টাকা, এখানে আসবে 55,000 টাকা, এখানে হচ্ছে 50,000 টাকা, এখানে আসবে হচ্ছে 17,000, 24,000, এখানে 1,17,500 সাথে 7,000 যোগ হবে, তাহলে কত হয়? 1,24,500 টাকা। এতটুকু আশা করি বুঝতে পারছো সবাই। এরপরে যে আমরা উদ্বৃত্ত নামার পরে আমরা একটা কলামটা একটু বড় করে অঙ্কন করবো আর কি। তোমরা খাতায় করো, 2-1টা করলে সহজ হয়ে যাবে।
এরপরে গেলাম আমরা কয় তারিখে, 11 তারিখ করলাম আমরা। এখন আমরা যাবো এখন 12 তারিখে। 12 তারিখ কী করলো, নগদে আগের তারিখটা দিয়ে আমরা তারিখটা বারবার বলে যাচ্ছি। আচ্ছা 12 তারিখে গেলাম। আচ্ছা 12 তারিখ গেলাম। 12 তারিখ কী বলতে, নগদের যন্ত্রপাতি ক্রয়। আচ্ছা এখানে হিসাবগুলো আগে খুঁজে নিই। নগদ একটা হিসাব আমরা জানি, এটা সম্পত্তি হিসাব বা অনেকবার দেখছি। যন্ত্রপাতি ক্রয়, যন্ত্রপাতি ক্রয় কিন্তু একটা সম্পত্তি হিসাব। দেখো তো যন্ত্রপাতি কী হিসাব, এই দেখো যন্ত্রপাতি হচ্ছে আমাদের সম্পত্তি হিসাব। আরেকটা বিষয় আমরা একটু আগে শিখে আসলাম, ক্রয় কী হিসাব। ক্রয়তে আমরা কী হিসাব শিখছিলাম, ব্যয় হিসাব শিখছিলাম। ক্রয় ব্যয় হিসাব। কিন্তু সম্পত্তি ক্রয় বিক্রয়ের বেলায়, সম্পত্তি ক্রয় বিক্রয়ের বেলায় এটা হচ্ছে সম্পত্তি হিসাবে ধরতে হবে। যেমন যন্ত্রপাতি ক্রয়, আসবাবপত্র ক্রয়, তারপর মেশিন ক্রয়, এগুলো সবগুলো সম্পত্তি হিসাব। যদি বলা হয় শুধু ক্রয় তখন ব্যয় হিসাব ধরবো, যদি বলা হয় মাল ক্রয় তখন ধরবো ব্যয় হিসাব, যদি বলা হয় পণ্য ক্রয় তখন ধরবো আমরা ব্যয় হিসাব। তাহলে এখানে দুইটা হিসাব পেয়েছে, একটা হচ্ছে যন্ত্রপাতি হিসাব, আরটা হচ্ছে কী হিসাব, একটা হচ্ছে নগদান হিসাব, আরটা হচ্ছে যন্ত্রপাতি হিসাব। এখন ক্রয় করার ফলে কি হয়েছে, আমাদের নগদের অবস্থা কী হয়েছে। আমি শহরে গেলাম, মনে করো আমার দোকানের জন্য একটা মেশিন মেশিন নিলাম আর কি, যেগুলো মালামাল কী করে মাপজুপ করা হয়। সেই মেশিনটা আমি নিলাম, তাকে আমি 20,000 টাকা দিলাম। ক্রয় করা মানে আমি কিনে আনতেছি আর কি, টাকা দিয়ে। তার মানে কী হলো, আমার নগদ টাকা চলে গেছে আর যন্ত্রপাতি নামে 20,000 টাকা বেড়ে গেছে, 20,000 টাকা যন্ত্রপাতি বেড়ে গেছে। তাহলে আমরা দেখি এখন সম্পত্তি পাশে কী কী আছে। আমরা নগদ থেকে কমে ফেলবো হচ্ছে নগদ টাকা। 20,000 টাকা দিয়ে আমি মেশিনটা কিনলাম, সেজন্য এখান থেকে কমে ফেলতে হবে আমাকে। এখান থেকে আমি 20,000 টাকা কমিয়ে দিলাম। এরপরে দেখো তো আর একটা হিসাব পাইলাম না, যন্ত্রপাতি কী হিসাব, সম্পত্তি হিসাব। দেখো সম্পত্তি হিসাব। তাহলে এরকম সম্পত্তির নাম পাইলে সম্পত্তি পাশে একটা কলাম করতে হবে। তাহলে এখানে আমাদের একটা যন্ত্রপাতি নামে আর একটা কলাম করবো। কলম তো করাই আছে, নামটা লিখে দিলাম আমি। তোমরা তো এভাবে পারবো না, প্রথমে কয়টা কলম হয় সেটা আগে নির্ধারণ করতে হবে। প্রশ্নটা পরে তোমরা এক্সপার্ট হয়ে যাবে আশা করি। যন্ত্রপাতি, আচ্ছা কত টাকা ছিল, 20,000 টাকা। তাহলে যন্ত্রপাতি নামে আমার 20,000 টাকা বাড়লো আমার প্রতিষ্ঠানে। আশা করি বুঝতে পেরেছ। এই কলামটা মানে কি, যন্ত্রপাতি আছে আমার 20,000 টাকার। কোনো মেশিন হতে পারে, মালামাল জিনিস হতে পারে, বা যে কোনো যন্ত্রপাতি হতে পারে। তাহলে দুইটা জায়গায় আমাদের পোস্টিং দেওয়া শেষ। এখন আমরা উদ্বৃত্তগুলো নামাবো। উদ্বৃত্ত কী হয় এখানে, তাহলে 79,000 থেকে 79,500 থেকে আমাদের 20,000 টাকা চলে যাবে। তাহলে কত হয় আর 59,500 টাকা আমাদের এখানে আর থাকবে। 40,000 টাকা। এরপর আমাদের আছে 55,000 টাকা। এরপর আছে আমাদের 20,000 টাকা। এখানে আসছে হচ্ছে 50,000 টাকা। এরপর আমি গিয়ে দেবো আমরা 1,24,500 টাকা। যাই আছে তাই, যে কলমে লেনদেন হবে সেটা যোগ বিয়োগ করে যা আসে তাই লিখবো। এখন এখানে প্রশ্ন হতে পারে, স্যার এখানে বিয়োগ হলো, এখানে যোগ হলো কেন? দেখো 1,20,000 টাকা এখানে যোগ, বিয়োগ হলো এখানে যোগ হলো। বিয়োগ হলো কারণ আমি নগদ টাকা দিয়ে যন্ত্রপাতিটা কিনেছিলাম, নগদ টাকা চলে গেছে, নগদ কলমে বিয়োগ। আর যন্ত্রপাতির নাম দিয়ে আমার একটা যন্ত্রপাতি আছে 20,000 টাকার, কারণ সেই যন্ত্রপাতিটা আমি কিনে আনছি, সেটার মূল্য তো আছে, এটার মূল্য আস্তে আস্তে হ্রাস পাবে। তুমি যখন বিক্রি করবা, ওই 1 বছর ইউজ করবা তখন কমবে, আর একটু কমবে, 2 বছর ইউজ করলে আর একটু কমবে, কারণ পরবর্তী দিকে ওই যন্ত্রপাতিটা এখনও বিক্রি করা যাবে। সেই যন্ত্রপাতি এখনও কমে নাই, তো সেটা 20,000 টাকায় আছে। এরপর লেনদেনটা আমরা দেখবো। এখন এটা উদ্বৃত্ত নামালাম। এরপরে যাই, এরপর হচ্ছে আমাদের 25 তারিখ, আচ্ছা 20 তারিখ কী করলো, সিদ্দিকের কাছ থেকে পণ্য ক্রয়। সিদ্দিকের কাছে পণ্য ক্রয় কী হিসাব, পণ্য ক্রয় আমরা সকলে জানি ব্যয় হিসাব। তাহলে ব্যয় আগে বের করলাম, 10,000 টাকা লিখে দিই, এখানে 10,000 টাকা লিখে দিলাম। কী কর, 10,000 টাকা লিখে দিলাম। ব্রেক করলে 2 পাশে কী দিতে হয়, ব্র্যাকেট দিতে হয়। বিয়োগ করলে একটা জায়গায় লিখে দিলাম। আর একটা কোন কলমে বসবে, অবশ্যই 2 কলমে বসবে। সিদ্দিকের কাছ থেকে পণ্য ক্রয় করে আমি করি, আমি মানে মালিক, দোকানের মালিক ক্রয় করে বিক্রয় করে, ক্রয় করলে মালিক থেকে টাকা চলে যায়। সিদ্দিকের কাছ থেকে কিনছি। এখন এটাকে আমি নগদে কিনে আনলাম, বাকিতে কিনে আনলাম, দাঁড়ে কিনে আনলাম। এটা হচ্ছে আমি দাঁড়ে কিনে আনলাম। কেমনে বসছি, আমি এর আগে বলে আসছি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে নগদ চেক কথা উল্লেখ না থাকলে বা দাঁড়ে কথা উল্লেখ না থাকলে আমাকে দাঁড়ে ধরে নিতে হবে। তাহলে সিদ্দিক একজন ব্যক্তির নাম উল্লেখ আছে, তাহলে এটা দাঁড়া লেনদেন। দাঁড়া লেনদেন মানে এখন কী হিসাবের মধ্যে হবে, ক্রয়কে করছে, আমি করছি, এখন আমার কাছে সে পাবে। 5 তারিখে আমরা পাইতাম বিক্রি করে, এখন এটা আমি ক্রয় করছি, এখন আমার কাছে পাবে। তাহলে আমার কাছে, আমি যার কাছে পাইতাম তার নাম ছিল যে প্রাপ্য হিসাব। এখন আমার কাছে যে পাবে, ক্রয় তো আমি করে আনছি, আমার কাছে যে পাবে সিদ্দিক, তার নাম কি হিসাব, সেটা বলা হয়
প্রদেয় হিসাব। আশা করি বুঝতে পেরেছ। তাকে বলা হয় প্রদেয় হিসাব। ব্যক্তির নাম দিতে পারবো না, এই সিদ্দিকে আমরা প্রদেয় ধরে নিতে হবে। তাহলে প্রদেয় কী হিসাব? আমার কাছে পাবে, সেটা হচ্ছে দায়। আমার কাছে পাইলে সেটা কি? দায়। দায় কাকে বলে? আমার প্রতিষ্ঠানে কেউ কিছু পাইলে সেটা কী বলা হয়? দায় বলা হয়। তাহলে দায় পাশে একটা হিসাব খুলতে হবে আমাদের। দায় পাশে একটা হিসাব খোলা ছিল, আর একটা হিসাব খুললাম প্রদেয় হিসাব নামে। প্রদেয় হিসাব নামে একটা হিসাব খুললাম। এখানে লাস্টের দিকে এসে হচ্ছে 10,000 টাকা আমাদের কাছে পাবে। তাহলে কোথায় কোথায় গেল? মালিকানা সত্ত্বের কলামে গেল, ক্রয় নামে ব্যয় হিসাবে, আরটা হচ্ছে প্রদেয় হিসাবের কলামে গেল। এখন আমরা একটা কলাম করে এবং আমাদের উদ্বৃত্ত নাম, এটা ছিল 20 তারিখ। উদ্বৃত্ত নাম এখানে ছিল 59,500। এরপর হচ্ছে 40,000, 55,000, 20,000, 50,000, 10,000। এরপর হচ্ছে এখানে থাকবে 10,000 বিয়োগ হবে 1,12,500 হবে আমাদের। আচ্ছা, এখন আর পরের লেনদেনটা দেখি। 20 তারিখ পর্যন্ত শেষ হলো। এখন দেখবো আমরা 25 তারিখ বাড়া প্রদান। এখন বাড়া কী হিসাব? বাড়া হচ্ছে ব্যয় হিসাব। কোথায় আছে? দেখো, বাড়া ব্যয় হিসাব। তাহলে আগে ব্যয় কী করতে হয়? আগে বিয়োগ করে দিই। মালিকানা সূত্র 8,000 টাকা বিয়োগ করে দেখো ব্যয়। ব্যয় এখানে গিয়ে কী করতে হবে? আমাদের বিয়োগ করে দিতে হবে। আগে বিয়োগ করি 5,000 টাকা। 5,000 নাকি 8,000? 8,000 টাকা বিয়োগ করে দিই। বিয়োগ করে দিলাম। এখন আর একটা হিসেবে বসে কোথায় দিব? কিসের মাধ্যমে দিচ্ছি? মনে করো তুমি দোকানে বসে আসো, দোকানের ভাড়া দিবা, মালিক আসছে, তাকে 8,000 টাকা দিয়ে দিলা। কোথায় থেকে দিলা? তোমার ডেস্ক থেকে দিলা। ডেস্ক কোনটাকে বললাম? নগদকে। তাহলে এখান থেকে আমি কমে দেবো 8,000 টাকা। এখান থেকে 8,000 টাকা কমে দেবো নগদ থেকে। নগদে দিচ্ছি ধরে নিতে হবে। শেষ। এখন আমরা উদ্বৃত্তটা নামাবো। একটা কলাম আঁকলাম। এরপরে আমাদের এটা একটু তারিখটা দিই। এটা কয় তারিখ ছিল আমাদের? এটা ছিল হচ্ছে 25 তারিখ। উদ্বৃত্ত নামাও। 59,500 থেকে 8,000 টাকা চলে যাবে। তাহলে 51,500 টাকা থাকবে। এরপর 40,000, 55,000, 20,000, 50,000। এখানে আছে 10,000 যাই ছিল তাই, কোনো পরিবর্তন হয় নাই। এখানে আমাদের 8,000 টাকা কমবে। তাহলে আর কত টাকা? 8,000 টাকা চলে গেলে আর 1,04,000। এখানে আমাদের একটু করে ভুল হয়েছে। এখানে হবে 24,000 টাকা, 14,000 টাকা হবে আমাদের। 1,24,000 থেকে 10 চলে গেলে 14,000, 1,14,500 হবে। এখানে 1,14,500, তার থেকে আমরা বিয়োগ দিব এখন হচ্ছে 8,000। তাহলে কত আসে? 1,06,500 টাকা। আমরা 1,06,500 টাকা উদ্বৃত্ত নামিয়ে দিই। এরপরে লেনদেনটা আমরা দেখবো এখন। এরপর হচ্ছে আমাদের 28 তারিখ। সিদ্দিককে পূর্ণ নিষ্পত্তিতে 9,000 টাকা দেওয়া হলো। এখন সিদ্দিকের সাথে কী ঘটনা ঘটছে একটু দেখে আসি আমরা। সিদ্দিকের সাথে ঘটনা ঘটছিল আমাদের 20 তারিখ। 20 তারিখ সিদ্দিকের কাছ থেকে আমি কিনেছিলাম 10,000 টাকা, বাকিতে কিনেছিলাম, দাঁড়া লেনদেন বলছিলাম এটা। এখন 28 তারিখ আছে পূর্ণ নিষ্পত্তি। পূর্ণ নিষ্পত্তি মানে সে আমার কাছে 10,000 টাকা পাইতো। পূর্ণ নিষ্পত্তি মানে তার সাথে কথা কাটাকাটি হয়েছে বা তর্ক বিতর্ক হয়েছে। তাকে বলতেছি, ভাই আমি 10,000 টাকা দিতে পারবো না, আমি তোমার মালগুলো নিয়ে লসে পড়ছি, আমি আপনাকে দিতে পারবো 9,000 টাকা। সেও মেনে নিল। পূর্ণ নিষ্পত্তি মানে সেটাকে বোঝাচ্ছে। তাহলে 10,000 টাকা কমিয়ে সে আমাকে কত হাজার টাকা দিয়ে দিল? 9,000 টাকা দেয়। অর্থাৎ 9,000 টাকা দিলে তার 10,000 টাকা পূরণ হয়ে যাবে, সেটাই বোঝাচ্ছে। তাহলে এই টাকাটা আমি কিসে দিছি? অবশ্যই নগদে দিছি। তাহলে আমাদের নগদ কলাম থেকে আগে কমাতে হবে। এটা 3 জায়গায় যাবে। দেখো আমি বলছিলাম অবশ্যই 2-এর অধিক হয়, 2টা অবশ্যই 3 জায়গায় যেতে পারে। এখানে 9,000 টাকা আগে আমার নগদ থেকে কমাই দেবো। সিদ্দিকে দিয়ে দিচ্ছি, কারণ সে আমার কাছে টাকা পাইতো। 9,000 টাকা তাকে দিয়ে দিলাম। সিদ্দিককে সে আমার কাছে পাইতো, আমার কাছে যাই পাইতো, তার নাম কি? প্রদেয় হিসাব। তাহলে এখান থেকে কমাবো কত বলো তো? এখান থেকে আমি 10,000 টাকায় কমাবো, কারণ পূর্ণ নিষ্পত্তি করে ফেলছি। সে আমার কাছে আর কোনো টাকা পাবে না। সেখান থেকে 10,000 টাকা আমি কমাই দিলাম। নিষ্পত্তি মানে কি? পুরো টাকাটাই সে আমাকে মাফ করে। 10,000 টাকার জিনিস আমি পূর্ণ নিষ্পত্তি মানে 9,000 টাকা দিয়ে করে ফেলছি। অর্থাৎ 9,000 টাকা দিলে সে বলছে যে 10,000 টাকার হিসাব ক্লোজ। তার মানে প্রদেয় হিসাবের আর কোনো টাকা আমি আমার কাছে সে পাবে না। অর্থাৎ 10,000 টাকা যে পাইতো সবগুলো মাফ হয়ে যাবে। 1,000 টাকা সে মাফ করে। তাহলে মাঝখানে 1,000 টাকা কী হলো? মাঝখানে 1,000 টাকা আমাকে দিতে হয় নাই। মানে উল্টো আমার আয় হয়ে গেল। সেজন্য আয় কোথায় দেখাতে হয়? মালিকানা সূত্রের কলামে গিয়ে আয়ের কলামে যোগ করে দিব 1,000 টাকা। এই লেনদেনটাকে বুঝছো? আবার বলছি কথাটা। এখানে 20 তারিখ আমি সিদ্দিকের কাছ থেকে মাল কিনেছিলাম দাঁড়ে 10,000 টাকার। 28 তারিখে আসে
তাকে পুনঃনিষ্পত্তির কথা বলা আছে, তাকে দেওয়া 9,000 টাকা দিছি। পুনঃনিষ্পত্তির কথাটা বলাতেই সমস্যা হয়ে গেছে। পুনঃনিষ্পত্তি মানে কি, সে 10,000 টাকা মাল দিছিল, তাকে বলতেছে ভাই আমি তোমার মালামালগুলো বিক্রি করে আমার লস হয়েছে, আমি আপনাকে 10,000 টাকা দিতে পারবো না, আমি আপনাকে 9,000 টাকা দিতে পারবো, সবগুলো মাফ, 10,000 টাকা মাফ করে দিতে হবে, 1,000 টাকা মাফ করে দিতে হবে। পুনঃনিষ্পত্তি মানে সেও রাজি হলো, বলতে ঠিক আছে ভাই তুমি 9,000 টাকা দিলেই হবে। তার মানে 10,000 টাকা সে ক্লোজ হয়ে গেল 9,000 টাকা। সেজন্য আমি এখানে 10,000 টাকা থেকে 10,000 টাকা বিয়োগ করে দিছি, যেটা পাইতো সেটা বিয়োগ করেছি। তাহলে 9,000 টাকা দিছি, কিসে দিছি, ক্যাশে দিছি, সেজন্য ক্যাশের কলমে 10,000 টাকা। তাহলে আমার দ্বিতীয় হতো কত, 10,000 দিছি, কত 9,000, মাঝখানে 1,000 টাকা কি হলো, লাভ হয়ে গেল। লাভ মানে আয়, সেটা আমরা মূলধনের কলমে গিয়ে যোগ করে দেখাতে হবে। আশা করি বুঝতে পেরেছি। এখন কত তারিখ, 28 তারিখ ছিল, আমরা এখানে 28 তারিখ দিলাম। তাহলে এখন উদ্বৃত্তটা আমরা নামাই। উদ্বৃত্ত কত হয় আমাদের, উদ্বৃত্ত হচ্ছে 51,500 থেকে 9,000 টাকা আমাদের বিয়োগ করতে হবে। কত আসে, 51,500 বিয়োগ 9,000, তাহলে 42,500 টাকা এখানে উদ্বৃত্ত থাকবে আমাদের। এখানে যাই আছে তাই, কোনো হিসাব আসে নাই, আর এখানেও যাই আছে তাই, কোনো লেনদেন নাই, এখানে যাই আছে তাই, কোনো হিসাব হয় নাই। এখানে আমাদের 50,000 টাকা ছিল, যাই ছিল তাই। এখন 10 থেকে 10 চলে গেলে এখানে তো কিছুই নেই, জিরো হয়ে যাবে, না দিলেও চলবে আর কি, কিছুই আসবে না। এরপরে আমাদের এখানে 1,000 টাকা বেড়ে গেল, তাহলে আগে ছিল 1,06,500, এখন 1,07,500 হয়ে যাবে, 500 হয়ে যাবে। আর একটা লেনদেন আছে, সেটা আমরা সমাধান করে আমাদের অঙ্কটা শেষ করে দিচ্ছি। সোনালী ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করা হলো 1 লক্ষ টাকা। এটা এখানে আসবে না, কারণ কি, লেনদেন হতে হলে ব্যবসায়িক হতে হবে। আমরা লেনদেন কি এর পূর্বে ভিডিওতে আলোচনা করছিলাম, কোনটা ঘটনা কোনটা লেনদেন। লেনদেন হতে হলে অথবা ব্যবসায়িক হতে হবে, এটা একটা লেনদেন। কিন্তু সোনালী ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ করলে এটা কিন্তু ব্যবসায়িক লেনদেন। লেনদেন ঠিক আছে, কিন্তু ব্যবসায়িক লেনদেন হতে হবে। সে তার ব্যক্তিগত প্রয়োজনে, যদি বলতো সোনালী ব্যাংক থেকে ব্যবসায়িক প্রয়োজনে ঋণ গ্রহণ, যদি বলতো সোনালী ব্যাংক থেকে ঋণ গ্রহণ, তাহলে আমি ধরে দিতাম সেটা ব্যবসায়ীর জন্য। কিন্তু এখানে একটা কথা প্যাঁচ লাগাই দিই, সেটা হচ্ছে ব্যক্তিগত প্রয়োজনে। তাহলে ব্যক্তিগত হিসাব তার ব্যক্তিগত হিসাব, তার ঘরের হিসাব, আমার ব্যবসার সাথে কোনো হিসাব নাই, তার ব্যবসার সাথে এটার কোনো সম্পর্ক নাই। তাহলে এই হিসাবটা এখানে হিসাব সমীকরণে আসবে না। আমাদের অঙ্ক এতটুকুতেই শেষ, আশা করি বুঝতে পেরেছ। এখন আমরা দেখবো আমাদের অঙ্কটা মিলছে কিনা। আমরা এখন সম্পত্তি পাশ যোগ করবো, অর্থাৎ সমানের এই পাশটা, এই 4টা কলম আমরা যোগ করবো, লাস্ট ফিগার যা আসছে তা, এই সবগুলো যোগ করব। এরপরে এখানে লাস্টের কলমে যোগ বিয়োগ করে আমাদের এই অংশ, এই দুটো যোগ করে দুই পাশ যদি মিলে যায় তাহলে বুঝে নিব আমাদের অঙ্কটা হয়েছে। তাহলে অপেক্ষা করা একটু যোগ, আমাদের এখানে 4টা অ্যামাউন্ট যোগ করি, কী কী, 42,500, 40,000, 40,000, 55,000, আর হচ্ছে 20,000। 42,500 যোগ 40,000 যোগ 55,000 যোগ আর একটা কত ছিল, 20,000, যোগ করে আসতে 1,57,500। এই 4টা যোগ করে আমরা পাইলাম 1,57,500। আমরা এখানে লিখে দেবো 1,57,500 টাকা, 1,57,500 টাকা আমরা লিখে দিলাম। এখানে ক্লোজ করে দিই আমরা, ক্লোজটা একটু পরে করতেছি। এখন এদিকে দেখি আমরা 1,57,000, 50,000, 1,07,500, 50,000 প্লাস 1,07,500, দেখো 1,57,500। তাহলে এদিকেও আসলো 1,57,500। হিসাবটা ক্লোজ, দুই পাশে সমান হলো না, দেখো এখন। তার মানে কি, পরীক্ষায় এই হিসাব সমীকরণটা করে তুমি বুঝতে পারবো তোমার অঙ্কটা হয়েছে কিনা, দুই পাশে মিলে যাবে। আমরা বলছিলাম কি হিসাব সমীকরণ শর্ত কী ছিল, সম্পদ সমান দায় প্লাস মালিকানা শর্ত, দায় প্লাস সম্পদ সমান দায় প্লাস মালিকানা শর্ত। সম্পদ সমান সমান চিহ্ন একটা ইউজ করতে পারো চাইলে। সম্পদ, এটা হচ্ছে সম্পদ পাশ, এটা হচ্ছে দায় এবং মালিকানা শর্ত, এখানে প্লাস চিহ্ন ছিল, প্লাস মালিকানা শর্ত। এখানে হিসাবটা ক্লোজ করে দিবা, এইভাবে তোমরা ডাবল টান দিয়ে ক্লোজ করে দিবা। আমাদের অঙ্কটা শেষ। তোমরা, আমি বলছিলাম বারবার এখানে একটু তারিখটা দিয়ে, আমাদের লাস্টের তারিখটা দেওয়া হয় না হয়তো। আচ্ছা, এখানে তো আমাদের শেষ হয়েছে। আমি বলছিলাম তোমরা যদি আমার ভিডিওর সাথে সাথে অঙ্কটা করো, আশা করি 60 থেকে 70% তোমরা হিসাব সমীকরণ বুঝে যাবা।
পরবর্তীতে আমরা সিরিয়ালি ভিডিও দিচ্ছি, ওই ভিডিওগুলো দেখতে থাকো, ইনশাল্লাহ অ্যাকাউন্টিংয়ের উপর ভালো একটা নাম্বার তোমরা তুলতে পারবো। আর ভিডিওগুলো দেখার সময় অবশ্যই সিরিয়ালি দেখবা, সিরিয়ালি দেখলে হিসাব বিজ্ঞানের একটা ক্লাস মিস হলে পরবর্তী ক্লাস বুঝে না, যারা নতুন আর যদি জেনে থাকলে স্কিপ করে যাবা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।